বাসর ঘরে আমি বসে আছি, কিন্তু আমার স্বামীর কোনো খবর নেই। গায়ে গুরুভার গহনা আর সাজসজ্জায় আক্রোশ হচ্ছিলাম। অপেক্ষা করতে করতে বেজে যায় রাত 2টো। তিনি এখনো আসেননি। আমার চোখেও ঘুম ঘুম ভাব চলে আসে। বসে থেকে এতক্ষণ নিষ্ক্রিয় হয়েছি বহুবার, আর সহ্য করতে না পেরিয়ে একটু কাত হতে যাব, তখনই দরজায় খটখট শব্দে স্থগিত হই। তড়িঘড়ি করে শাড়ির ভাঁজ আবার ঠিক করে নিলাম। আমার বর রোহান এসে দরজার টেবিলের সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি, ফোন সহ কিছু জিনিসপত্র রাখলেন। এরপর গায়ে শেরওয়ানি খুলে হাতে নিয়ে বিছানায় ছুড়ে দিয়ে বলল, অনামিকা, এটা বারান্দায় রেখে এসো। আমি অবাক হয়েছি বেশ। অন্যদের মুখে বাসর রাতের গল্প শুনেছিলাম ভিন্ন। বাসর রাতটা নাকি অনেক রোমান্টিক হয়। এই রাতটা নিয়ে প্রত্যেকটা মেয়েদের একটি ভিন্ন ভিন্ন স্বপ্ন থাকে। আমারও ছিল, কিন্তু ওনার আগমনের পর সকল ধারণা নিমেষেই বদলে যায়। আমি ওনার দিকে শুধু তাকিয়েছিলাম। উনি টেবিল থেকে সরে সোজা ওয়াশরুমের দিকে চলে যায়। মনের অজান্তে চোখে কিছু অশ্রু জমা হলেও মনকে বোঝালাম, হয়তো রোহানের মন খারাপ কিংবা কোনো সমস্যা হয়েছে। মানুষের সমস্যা থাকতে পারে, আমি এটিকে তাগড়াই করছি শুধু। আমি শেরওয়ানি হাতে নিয়ে উঠে বের হয়ে যাই। রোহানের শেরওয়ানি বারান্দায় রেখে এসে দেখি ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দেখি রোহান এখনো ওয়াশরুমে। আমি তো অনেকক্ষণ বারান্দায় ছিলাম, কিন্তু এর ভেতরেও রোহান বের হলো না। মানে কি, প্রায় 30 মিনিট পার হয়ে গেল, সে বের হচ্ছে না। তবে ভেতরে পানি পড়ার শব্দ আর নাড়াচাড়া বোঝা যাচ্ছে। শুনেছিলাম এই রাতটা সুখের হয়, আমি তো তেমন কিছুই পাচ্ছি না। তবে হ্যাঁ, অনেকেই বলে এই রাতের কথা সারা জীবন মানুষ মনে রাখে। আমি নিশ্চিত আমার সারা জীবন মনে থাকবো। এই ভেবে আমি সেখান থেকে খাটের দিকে চলে আসি। আমি খাটে বসে আছি, আর এমন সময় রোহান ওয়াশরুম থেকে বের হয়। ও আসতেই আমি উঠে দাঁড়াই, কিন্তু রোহান খাটে উঠে বসে টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সে। আমি বারবার ওনাকে দেখে অবাকই হচ্ছি। লাইট অফ করে ঘুমো, সকালে দ্রুত উঠতে হবে। কিছুটা রাগ হলো। এই লোকটা আমাকে বিয়ে করে এনেছে কেন বুঝতে পারছি না। অন্তত আমি কেমন আছি সেটিও জিজ্ঞাসা করলো না। এত ভারী গহনার শাড়ি নিয়ে তো ঘুমানো সম্ভব না, তাই জামা পরে ঘুমানোর চিন্তা করলাম। আয়নার দিকে ফিরতেই রোহান আমাকে বলল, ওসবের দরকার নেই, শুধু গহনা খুলে বিছানায় এসো, শাড়ি থাকুক গায়ে। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। দাঁতে দাঁত কামড় দিয়ে শুধু গহনা খুলে টেবিলে রাখলাম। এরপর লাইট বন্ধ করে দিয়ে সোজা বিছানায় উঠে যাই। রোহান একদম একপাশে ঘুমিয়ে আছে, আর আমি কিনারায় শুয়ে পড়েছি। একটু পর বালিশে মাথা রেখে শুধু ভাবছি আমার বান্ধবী রিফার কথা। সে সকালে বলেছিল, শোন অনামিকা, তোর জামাই এসেই তোর ঘুমটা যখন খুলবে, তখন তুই লাজুক হেসে চোখের মায়া দেখাবি। সে যদি প্রশংসা করে, তুই তাতে লাজুক হাসবি। যদি মিলন করতে চায়, তবে তুইও তোর দিক থেকে সাপোর্ট দিবি, কিন্তু লাজুক চাহনি থাকতে হবে। যা, তুই এসব কি বলছিস? চুপ কর তো। এখন বলছিস, যখন কাছে টানবে তখন নিজে থেকে সবটা দিবি দেখিস। আমি আর তোর কথা শুনতে পারছি না। ওকে বান্ধবী, তোর জন্য শুভকামনা রইল রে। তারা কথাবার্তা বলতে থাকে। সকালে রিফার এই কথাগুলো সারাদিন আমার মাথায় ঘুরপাক খেয়েছে। আমি পারবো কি পারবো না ভেবে দিন চলে যায়, অথচ ঘুমটা সরানো দূরে থাকুক, তিনি আমার চেহারা ঠিকমতো দেখলেনও না। এসব ভাবতে ভাবতে কখন আমার চোখ লেগে আসে বুঝতে পারিনি। ঘুম চলে আসে আমার। কারো আয়াত পাঠ করার শব্দে আমি চোখ মেলেছি। ঘুমের তালার আচমকা অন্ধকারে দেখতে পাই রুমে অনেক লম্বা একজন মানুষ নামাজ পড়ছেন। আমার যখন চোখ খোলা, তখন সে রুকুতে যায়। ভয়ে এক চিৎকার দিয়ে আমি রোহানকে ডাকতে থাকি। হাতটা বাড়িয়ে দেখি রোহান নেই। আমার সারা শরীর কাঁপতে শুরু করে। কোন রকমে উঠে সুইচের কাছে গিয়ে বাতি জ্বালিয়ে দিয়েছি। আর তখন যা দেখতে পাই তা আমার কল্পনার বাইরে ছিল বললেই চলে। লাইট জ্বালানোর সাথে সাথে লম্বা মানুষটা খাটো হয়ে যায়। ওখানে কোনো লম্বা মানুষ না, বরং রোহান নামাজ পড়ছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। তাহলে আমি যেটা দেখলাম ওটা কি ছিল? লাইট জ্বালানোর আগে যাকে দেখেছি তার মাথা পুরো সিলিং এ লেগে যাচ্ছিল। এখন তো এমন কোনো চিহ্ন নেই। ভয়ে ভয়ে আমি আবার লাইট বন্ধ করি। না, এইবার লম্বা কাউকে দেখা যাচ্ছে না। রোহান নামাজ পড়ছে। তখনও আমার দেহ কাঁপছিল। নামাজ শেষে রোহান আমার দিকে রাগান্বিত চাহনিতে তাকায়। তার চোখে এত পরিমাণে রাগ দেখা যাচ্ছে যেন আমাকে খুন করে ফেলবে এক্ষুনি। আমি ভয়ের উপর আরো ভয় পাচ্ছিলাম। কিছুক্ষণ যাবার পর রোহান বলল, যাও অজু বানিয়ে তাহাজ্জুদ পড়ে নাও, একটু পর ফজরের আজান দিবে। আমি তাড়াহুড়ো করে দ্রুত উঠে ওয়াশরুমের দিকে চলে যাই। আমি ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে একটা লম্বা শ্বাস ছেড়েছি। আমি কোথায় চলে এলাম? এই লোকটার সাথে আমি সংসার করব কিভাবে? তবে ওনার চোখে যে পরিমাণে রাগ দেখেছি, অজু বানিয়ে না গেলে আজ রক্ষা নেই। আমি দ্রুত অজু সেরে ওয়াশরুম থেকে বের হয়ে গেলাম। আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসছি, কিন্তু রুমে কোথাও রোহানকে দেখছি না। দরজার দিকে তাকালাম। দরজা ভেতর থেকে লক করা থাকলে উনি বের হলেন কিভাবে? আমি যার সাথে রাত কাটাচ্ছি সে কি আসলেই কোনো মানুষ? ভয় আমার ভেতরটা একটা মোচড় দেয়। এসব ভাবছি আর খুব চিন্তা হচ্ছে। ভাবছি আমি কি এই ঘটনা আমার শাশুড়িকে জানাবো? আমার শাশুড়ির রুম আমার রুম থেকে 2 রুম পরে। এসব ভেবে আমার গা হাত পা যেন বরফ হয়ে যাচ্ছে। আবার এত টেনশনে মাথা ধরে গেছে। আমি এর দেরি না করে ভাবছি আমার শাশুড়িকে জানাবো ব্যাপারটা। সেই ভেবে দরজা খুলতেই দেখি দরজার সামনে উনি দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে দেখে যেন কারেন্ট শক খেলাম। আর মনে মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটাই যে ঘরের দরজা ভেতর থেকে লক করা। তাহলে উনি কিভাবে বাহিরে বের হলেন? উনি আমাকে এভাবে তাকাতে দেখে রাগী গলায় বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কোন রকম আমতা আমতা করে বললাম, না, আপনাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। ভাবলাম বাহিরে গেছেন নাকি। ও, একটু কাজ ছিল তাই বাহিরে গেছিলাম। তুমি ওয়াশরুমে ছিলে তাই বলে যেতে পারিনি। এত রাতে কিসের কাজ পড়লো আপনার? এত প্যাচাল ভালো লাগে না। ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ো। আমি মাথা নিচু করে বললাম, একটা কথা বলবো? হ্যাঁ
তাড়াতাড়ি বলো, ঘুম পাচ্ছে। আপনি বাইরে বের হলেন কিভাবে? দরজা তো ভেতর থেকে লক করা ছিল। আরে আমাদের এই দরজাটা অনেক পুরনো তো, ওই জন্য এর খিলের লক অটোমেটিক ভাবে পড়ে গেছে হয়তো। আমি মনে মনে ভাবছি, না, উনি আমার কাছ থেকে কথা লুকোচ্ছে। এবার কি সময় হলো ঘুমানোর? সে রাগান্বিত মুখ নিয়ে উনি বিছানার দিকে এগিয়ে যায়। আমি চলে গেলাম। উনি শুয়ে আছে, হয়তো এতক্ষণে ঘুমিয়ে গেছে, আর আমি ওনার পাশে ওইসব ভাবছি শুয়ে শুয়ে। কিছুতেই ঘুম আসছে না আমার। কিভাবে কি? পরদিন সকালে আমি সোফায় বসে কথাগুলো আমার শাশুড়িকে সব খুলে বললাম। উনি আমার সব কথা শুনে আমাকে বিশ্বাস করতে পারলেন না। উনি উল্টো একটু রেগে গিয়ে বলল, এসব কি বলো তুমি? আমার ছেলেকে ভূতের সাথে তুলনা করছো বৌমা? এসব তোমার মনের ভুল, আর এসব কথা তোমার মুখে আর যেন না শুনি। আমি আর কথা বাড়ালাম না। শাশুড়ি উঠে চলে যায়। আমি ভাবছি আজকে রাতে শুতে যাওয়ার আগে আমি জেগে থাকবো, দেখি উনি কোথায় যায়, কি করে। আমরা আমাদের রুমে দুজনে শুয়ে আছি। মনে মনে ভাবছি, এ কেমন মানুষ যার মধ্যে কোনো রোমান্টিকতা নেই। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কেন এত চুপচাপ, কথা বলছেন না যে? আমি কি কোনো ভুল করেছি? না, এমনি কিছু ভালো লাগছে না, মন ভালো নেই, অনেক ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে বলে আমি ঘুমের ভান ধরে চোখ বন্ধ করি। দেখতে তো হবে উনি কোথায় যায়। তারপর রাত প্রায় 2টোর দিকে উনি পাশ থেকে উঠে যাচ্ছে। আমি বেশ বুঝতে পারছি, কিন্তু কোনো সারা শব্দ আমি করছি না। উনি বিছানা থেকে উঠে নিচে নেমে আমার দিকে তাকিয়ে আছে, আমি জেগে আছি কিনা এটা দেখার জন্য। কিন্তু আমি তো কম পাকনা না, আমিও ঘুমের ভান ধরে আছি উনি কি করে দেখার জন্য। তারপর উনি দরজার দিকে এগিয়ে গিয়ে এমন কাণ্ড করলো, যেটা দেখে আমার চোখ কপালে উঠে গেছে। যেন আমার মাথায় এক আকাশ ভেঙে পড়লো, আর প্রচুর পরিমাণে ভয় লাগছিল। গা হাত পা যেন বরফ হয়ে যাচ্ছে আমার। উনি দরজার কাছে গিয়ে দরজার দিকে মুখ করে কি যেন বিড়বিড় করে কথা বলছে। মনে হচ্ছে কারোর সাথে যেন উনি কথা বলছে। উনি দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে মন্ত্র যেভাবে পাঠ করে এভাবে কথা বলছে। তারপর দেখলাম উনি যেন আস্তে আস্তে বড় হতে থাকে। উনি আনুমানিক 5 ফুট 6 ইঞ্চি লম্বা, কিন্তু আমি দেখলাম উনি যেন প্রায় 10 ফুটের মতো লম্বা হয়েছে। এটা দেখে আমি তো পুরোই ভয়ে মরে যাচ্ছি। এমন অবস্থা, ভাবছি চিৎকার দিব নাকি, আবার ভাবলাম না, থাক, যদি আমার চিৎকার শুনে উনি আমাকে মেরে ফেলে, এসব ভয় আমার মনে কাজ করছে। তবু আমি হালকা ঘুমের ভান ধরে ওনার কৃত্তিকালাপ দেখে যাচ্ছি। তারপর দেখলাম উনি এত বড় হয়ে চোখের নিমেষেই হারিয়ে গেলেন, মানে উধাও হয়ে গেলেন। আমি আর নেই। এসব কি হচ্ছে আমার সাথে? সম্মানিত ভিউয়ার্স, আসলে কি মেয়েটার স্বামী মানুষ নাকি জিন, তা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। মনে রাখবেন, গল্পের বেশি ভিউয়ার শেয়ার না হলে আমরা দ্বিতীয় পর্ব দেই না। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।